আজকের প্রথম খবরটা হলো ইসরায়েলের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র ঝড়। ইসরায়েলের আকাশে রীতিমতো ক্ষেপণাস্ত্র ঝড় বয়ে দিয়েছে ইরান। তারা ইসরায়েলের 400 ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর উদ্বর্তন কর্মকর্তার বরাত CNN জানায়, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত প্রায় 400টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000টি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে ইরান। এই হামলাগুলোতে এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ IRGC এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের উদ্দেশ্যে সিজেল-2 নামের দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানির ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। IRGCর বিবৃতিতে বলা হয়, অতি ভারী ও দীর্ঘ পাল্লার সেজিল-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিস 3-এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে। সেজিল-2 হচ্ছে ইরানের নিজস্বভাবে তৈরি একটি দৈত্য পর্যায়ের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার এবং এটি ইসরায়েলের ভেতরে গভীরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেন। আজকের পরবর্তী খবরটি হলো ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানা, জখম অন্তত 65 জন। ইরান ইসরায়েল যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। দুই পক্ষই লাগাম ছাড়া আক্রমণ চালাচ্ছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেবা শহরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে। অন্যদিকে ফের ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। পরোক্ষে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকাও। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সপ্তাহে ইরান ইসরায়েল সংঘাতের এপার ওপার হয়ে যাবে। কার্যত যুদ্ধের ডেডলাইন দেন তিনি। ধমকির সুরে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ট্রাম্পের বার্তা, গুড লাক। এর মধ্যেই বৃহস্পতিবার যুদ্ধের তীব্রতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী অর্থাৎ IDF অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে অন্তত কয়েক ডজন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে অভিযোগ ইসরায়েলের। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সকাল থেকেই তেল আবিবে আছড়ে পড়তে শুরু করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সড়ক ও হাসপাতালে হামলারও বেশ কিছু ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে বিস্ফোরণের পর গোল গোল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে হাসপাতাল থেকে। ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ওই ঘটনায় অন্তত 65 জন জখম হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের, অতি সত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ। হারাং নদীতে ভেঙে পড়া সেতুটি সরজমিনে গিয়ে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সেতুসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমকক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বাঙ্গারপাড় এলাকার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কৌশিক রায়। বৃহত্তর বাঙ্গারপাড় এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়। এদিকে মন্ত্রী কৌশিক রায়কে সামনে পেয়ে স্থানীয়রা তাদের বর্তমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওভারলোড বাহন সম্পর্কেও আলোচনা করেন।
স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যসভার সদস্য কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, এসএসপি নুমাল মাহাত্ম সহ অনেকে। আজকের পরবর্তী খবরটি হলো আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়াদের। আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 200-রও বেশি লোক নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরে অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লেকার্ড হাতে নিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মনগরে ইয়াবা আর ট্যাবলেট সহ 2 পাচারকারী আটক। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের তৎপরতায় বুধবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধর্মনগর থানার কর্নার এলাকা থেকে হাতে নাতে গ্রেফতার করা হয় 2 মাদক পাচারকারীকে। ধৃতদের নাম আশিস চাকমা ও বিশাল চাকমা, দুজনেই উনাকুটি জেলার পেচারতল এলাকার নবীনছড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে TR05A 2824 নম্বরের একটি হাই স্পিড অটোতে করে ইয়াবা আর ট্যাবলেট পাচার করা হচ্ছিল। সন্দেহজনকভাবে চলাফেরার জেরে পুলিশ গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করে মোট 1080টি ইয়াবা আর ট্যাবলেট, যার কালোবাজারি মূল্য প্রায় 9 লক্ষ টাকারও বেশি। এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক বি জুরিন পুইয়া ও ধর্মনগর থানার ওসি সিদ্ধিকান্ত বর্ধন। সহযোগিতায় ছিলেন থানার অন্যান্য পুলিশকর্মী, কৈলাসহর থেকে আগত ফরেন্সিক বিশেষজ্ঞ দল এবং ধর্মনগর মহকুমা অফিস থেকে আসা এক ডেপুটি কালেক্টর। ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের আয়তায় মামলা রুজু করা হয়েছে। রাতভর টানা জেরা করার পর বৃহস্পতিবার তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো হারাং সেতু উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্বার্থ সুরক্ষা পরিষদের। হারাং সেতুর সাম্প্রতিক মেরামতের কাজ ত্রুটিপূর্ণ ছিল কি না এবং ওভারলোড যান পার হওয়ার জন্য কি বুধবার ভোর রাতে এই সেতু ভাঙল, সে সকল বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি হারান দে এই সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি ইমেইল পাঠিয়ে বরাকের এই শিলচর কালাইন বিকল্প সড়ক বন্ধ করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সেতুটির মেরামতের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এবং সর্বোপরি সেতুটি দিয়ে নির্ধারিত ওজনের চেয়ে অধিক ওজনের যান পার কমানোর অভিযোগ রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ফের প্রকল্পের জল ছাড়ল নিপকো, শঙ্কিত লক্ষিমপুর। উত্তর পূর্ব শক্তি নিগম অর্থাৎ নিপকো পুনরায় রঙ্গানদী প্রকল্পের জল ছাড়ল। বৃহস্পতিবার বিকেলে প্রকল্পের 1 নম্বর গেটের 50 মিলিমিটার খুলে দিয়েছে নিগম। পক্ষকাল আগে ঠিক এভাবে গেট খুলে দিয়ে নিপকো লক্ষিমপুরে বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করেছিল। সেজন্য আজ গেট খুলে দেওয়া শঙ্কিত হয়ে পড়েছেন লক্ষিমপুরের মানুষ। বৃহস্পতিবার সকাল প্রায় 9:30টার দিকে নিপকো লক্ষিমপুর জেলা প্রশাসনের কাছে একটি সতর্কবার্তা পাঠায়। ধারা বর্ষণের জন্য প্রকল্পের জলাধারে জলের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে নিপকো এই বার্তাটি প্রেরণ করেছিল। এরপর সকাল 10:30 নাগাদ নিপকো জেলা প্রশাসনকে আরেকটি সতর্কবার্তা পাঠায়। এই সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয় 1টা নাগাদ প্রকল্পের জল ছাড়া হবে, সেজন্য জনগণকে নদীর কাছাকাছি যেতে বারণ করা হয়েছে। এরপরই নিপকো 2টা নাগাদ প্রকল্পের 1 নম্বর গেটের 50 মিলিমিটার খুলে দেয়। সেজন্য সন্ধ্যার আগে রঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি হতে দেখা যায়। গত 30 মেও ঠিক এইভাবে নিপকো একটি গেট 50 মিলিমিটার খুলে দিয়েছিল। তারপরের পরিস্থিতি সবার চোখের সামনেই রয়েছে। পরবর্তী সময়ে নিপকো 4টি গেট 8000 মিলিমিটার পর্যন্ত খুলে দিয়েছিল।
যার ফলে লক্ষ্মীমপুরে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার নিপকো পুনরায় গেট খুলে দেওয়ায় লক্ষ্মীমপুর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে, কারণ নিপকো আগেও প্রকল্পের গেট প্রথমে 50 মিলিমিটার খুলে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তা বাড়িয়ে 8000 মিলিমিটার পর্যন্ত নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।